প্রয়োজনীয় রাজনৈতিক দলগুলোর সাথে বসবে। আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনাকে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নাকি আপনারা ভাবছেন যে করিডোর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন? আরও কয়েকটি বিষয় এসেছে, আমি এই প্রশ্নটার উত্তর আগে জেনে নিই। ধন্যবাদ। আপনি আজিজ ভাইকে কনস্ট্রাকটিভ আলোচনা করতে বলেছেন। উনি তো কনস্ট্রাকশন করতে গেলে অনেক সময় কিছু ডিস্ট্রাকশনও লাগে, আমরা জানি ইটকে ভাঙতে হয় কংক্রিট তৈরি করার জন্য। অনেক কনস্ট্রাকশনের চেয়ে ডিস্ট্রাকশন দেখেই বেশি গিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে উনি কিছু কথা বলেছেন যেগুলো আসলে আমাদের যে 1 কোটি বাংলাদেশি ডায়াসপোরা, এটা তাদের জন্য অপমানজনক এই অর্থে, আমাদের বাংলাদেশের অনেক নাগরিক আছে যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জন্য তারা সবসময় কিছু করার চেষ্টা করে। তারা হয়তো পরিস্থিতির প্রয়োজনে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে। দ্বৈত নাগরিকত্ব কোনো অপরাধ না। যখন কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসে তখন দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু বাংলাদেশে জন্ম নেওয়া একজন মানুষ, যিনি নিজেকে আপাদমস্তক একজন বাংলাদেশি হিসাবে পরিচয় দেন, তাকে বিদেশি হিসাবে আখ্যা দেওয়া মানে হচ্ছে বাংলাদেশের যেসব মেধাবী সন্তান দেশের বাইরে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অবস্থান করছেন তাদেরকে এক ধরনের অপমান করা। আমি মনে করি না যে এই কাজটা করা ঠিক। আর এখন আসি আপনার করিডোরের প্রশ্নে। করিডোর বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি, এবং সিদ্ধান্ত নেওয়া হবে কি না এটা নিয়েও কোনো আলোচনা হয়নি যে সিদ্ধান্ত আমাদের প্রয়োজন আছে কি না। যখন সিদ্ধান্তের প্রয়োজনীয়তাটা আসবে, হ্যাঁ আমাদের এখন করিডোরের সিদ্ধান্ত হয় আমাদেরকে করিডোর প্রত্যাখ্যান করতে হবে অথবা করিডোরের সিদ্ধান্ত নিতে হবে, তখন অবশ্যই যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে কথা বলা হবে। আর যেহেতু এখনও বিষয়টা সেই পর্যায়ে আসেই নেই, আমি মনে করি না যে এটা নিয়ে আমাদের খুব বেশি কথা বলার প্রয়োজন আছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই আজিজ ভাই, উনি তো ধরেই নিয়েছেন বা বলে দিয়েছেন যে করিডোরটা দেওয়া অলরেডি হয়ে গেছে। এগুলো এক ধরনের ডিসইনফরমেশন। আমি মনে করি যে ওনাদের মতো সিনিয়র পজিশনে যারা আছেন ওনাদের ইনফরমেশনটাতে স্টিক থাকা উচিত, ডিসইনফরমেশন না দিয়ে। থ্যাংক ইউ। আমরা ম্যান্ডেট নিয়ে কথা বলছিলাম। ম্যান্ডেট বিষয়টি এখন খুবই সমালোচিত হয়ে গেছে যে কতটুকু। পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলছে করিডোর দেওয়ার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, তবে শর্ত আছে, শর্তগুলো একমত হলে দেব, এই কথাটা উনি প্রথম বলেছেন। আমরা 2 রকম মন্তব্য পেয়েছি, সেই বিষয়টা আমরা জানতে চাইলে আমরা অবশ্যই জানবো। আজাদ মজুমদার সেটা আমাকে বলবেন, কিন্তু আমি একটু ম্যান্ডেট বিষয়ে জানতে চাইছি যে ম্যান্ডেট আসলে কতটুকু আছে, সেই আলোচনাটা যেহেতু এলো, আপনি একটু বলবেন কিনা যে সুপ্রিম কোর্টে যে রেফারেন্ডাম অনুযায়ী এই সরকার গঠিত হয়েছে, স্বীকৃতি পেয়েছে, তো সেই জায়গা থেকে ম্যান্ডেট আসলে কতটুকু হতে পারে, সেখানে কি আসলে ডেইলি কাজগুলো করার জন্য কিনা, নাকি আসলে সংস্কারের আওতায় সব কিছু আসতে পারে? দুটো বিষয় আছে। প্রথমত আপনি সুপ্রিম কোর্টের রেফারেন্সটার কথা বলেছেন। সুপ্রিম কোর্টের রেফারেন্সটা দেওয়া হয়েছে সংবিধানের 106 ধারা অনুসারে। আপনি যদি সংবিধানের 106 ধারাটা খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে সেখানে সরকারকে জনগুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেওয়ারই অধিকারটা দেওয়া হয়েছে। তার মানে এই না যে সরকার সবসময় একাই সব সিদ্ধান্ত নেবে। তবে সরকার যদি প্রয়োজন মনে করে যে দেশের মানুষের জন্য এটা ভালো হবে, তাহলে সেই সিদ্ধান্ত নিতে পারে। তবে এই সরকারটা কিন্তু সবাই মিলেই গঠন করেছে, সবার সমর্থন নিয়ে গঠন করেছে। সরকারের অনেক স্টেক হোল্ডার আছে, যখন যেখানে প্রয়োজন সরকার অবশ্যই তাদের সাথে আলোচনা করবে। এর আগেও আপনি দেখেছেন যে বেশ কয়েকটা জাতীয় ইস্যুতে সবগুলো রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন। আজিজ ভাই একটা কথা বলেছেন যে একটা রাজনৈতিক দলের সাথে আপনার অল্প কিছুক্ষণ কথা বলেছেন, তারপরে আর কোনো আলোচনা করেননি। এটা এক ধরনের স্ববিরোধী মন্তব্য। স্ববিরোধী এই কারণে যে আপনি বলছেন যে দ্রুত সব আলোচনা শেষ করে নির্বাচনের দিকে যেতে, আবার বলছেন যে কেন এই অল্প কিছুক্ষণ আলোচনা করলো। তো আপনি এই আলোচনাটা যদি দীর্ঘায়িত করা হয় তখন আবার উনিই সমালোচনা করবেন যে আলোচনাটা দীর্ঘায়িত করা হচ্ছে। ঐক্যমতের একটা বিষয় আছে। আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ হয়েছে মাত্র গতকাল, 24 ঘন্টাও এখনো পার হয়নি। তো ওনাদের সাথে যে আলোচনাগুলো হয়েছে এগুলো তো কম্পাইল করারও একটা সুযোগ দিতে হবে। এগুলোকে কম্পাইল করে তারপরে একটা মানুষকে জানানোর তো একটা বিষয় আছে যে কোন রাজনৈতিক দল কীভাবে চাচ্ছে। তো এইটুকু সময় না দিয়ে শুধু সমালোচনার খাতিরে আমরা যদি সমালোচনাই করি তাহলে তো আমি মনে করি না যে এটাতে সমাধান আসবে। আর আপনি ম্যান্ডেটের আরেকটা কথা বলেছেন, যেহেতু আমি তো সংবিধানের কথাটা বলেছি যে সংবিধানের কোন ধারা বলে সুপ্রিম কোর্ট রেফারেন্স দিয়েছে। আরেকটা সবচেয়ে বড় ম্যান্ডেট আপনি যদি খেয়াল করে থাকেন,
জুলাই গণ অভ্যুত্থানের দেয়াল লিখনগুলো আমি মনে করি যে এগুলাই হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট। দেয়ালের যত লিখন ছিল, যারা আন্দোলন করেছেন, এই আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তারা দেয়ালে যেই কথাগুলো লিখেছেন, যেই পরিবর্তনটা তারা চেয়েছেন, যা যা পরিবর্তন চেয়েছেন তা প্রত্যেকটা পরিবর্তন করার অধিকার এই সরকারের আছে, কারণ এই ম্যান্ডেটের ভিত্তিতেই এই সরকারটা গঠিত হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমেরিক টার্মিনাল বিদেশিদের হাতে দেয়া নিয়ে অনেক সমালোচনা আছে, তো এই সিদ্ধান্তটা নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসা যেত কিনা ঐক্যমতের জন্য? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আপনি তুলেছেন। প্রথমত এটা হচ্ছে এক ধরনের আওয়ামী প্রচারণা, আমি মনে করি এটাই আওয়ামী ফাঁদে অনেকেই পা দিচ্ছেন, হয়তোবা কেউ বোঝে অথবা কেউ না বোঝে। চট্টগ্রাম বন্দরে আপনার বিদেশি সংস্থা বা বিদেশি পোর্ট অপারেটর কিন্তু এই সরকারই প্রথম এরকম কোনো আইডিয়া দেয়নি। এর আগেও কথা হয়েছে? এর আগে কথা হয়নি, শুধু আপনার একটা পোর্ট অপারেটর সৌদি আরবের, তারা কিন্তু অলরেডি পতেঙ্গা কন্টেনার টার্মিনালে কাজ করছে। তো সৌদি আরবের অপারেটর হলে অনেকেরই কোনো সমস্যা নেই, আরব আমিরাতের হলে একটু অসুবিধা, এরকম কারো কারো ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে। আর চট্টগ্রাম বন্দরের যে কটা বন্দরের কথা বলা হচ্ছে, এখানে আপনি দেখবেন যে অনেকগুলো বন্দরের অনেকগুলো কন্টেনার টার্মিনাল নির্মাণের আলোচনা হচ্ছে। লালদিয়াতে একটা কন্টেনার টার্মিনাল নির্মাণের কথা বলা হচ্ছে, বে টার্মিনাল নিয়ে কথা হচ্ছে, বে টার্মিনাল 1, বে টার্মিনাল 2, এগুলো নিয়ে কিন্তু কারো কোনো সমস্যা নেই। বারবার কথা আসছে নিউমোরিং কন্টেনার টার্মিনাল। নিউমোরিং কন্টেনার টার্মিনাল কেন বারবার কথা আসছে? কারণ নিউমোরিং কন্টেনার টার্মিনাল একটা কোম্পানি 2007 সাল থেকে অপারেট করছে। এখানে অনেক ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ ইনভলভ আছে। তো যখন পতেঙ্গা কন্টেনার টার্মিনালে রেড সি গেটওয়ে আপনার অপারেট করে, তখন কেউ বলে না যে এটা নিয়ে কেন তখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়নি বা কেন এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করা হয়নি। এগুলো নিয়ে কারো কোনো আলোচনা নেই, সমস্যাটা শুধুমাত্র নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে। আমরা সরকারের দিক থেকে অ্যানালাইসিস করে দেখেছি যে পতেঙ্গা কন্টেনার টার্মিনালে যেভাবে কন্টেনার হ্যান্ডেল করা হচ্ছে, তাতে কিন্তু সরকারের রেভিনিউ বেড়েছে, এফিসিয়েন্সিও বেড়েছে। সরকার এটা বিশ্বাস করে যে নিউমোরিক কন্টেনার টার্মিনাল এখন যে অবস্থা আছে, এটাকে যদি একটা দক্ষ এবং অভিজ্ঞ পোর্ট অপারেটর যারা, তাদের মাধ্যমে ম্যানেজ করা যায়, তাহলে পোর্টের মোবিলিটিটা যেমন বাড়বে, সরকারের রেভিনিউটাও বাড়বে, করাপশানটা কমবে, ইত্যাদি সবগুলো পরিস্থিতি বিবেচনা করে যাদেরকে এখানে ইনভাইট করা হয়েছে, এরা কিন্তু কোনো ভুঁইফোড় কোনো অপারেটর না। এবং কোনো একটা নির্দিষ্ট দেশের, আপনি আমাকে একটু শেষ করতে দেন, কোনো একটা নির্দিষ্ট দেশের অপারেটর না, যে একটা নির্দিষ্ট দেশের একটা অপারেটরকে এনে ওই নির্দিষ্ট দেশের সাথে আমরা এক ধরনের আতাত করছি, বিষয়টা তাও না। এখানে পোর্ট সিঙ্গাপুর অথরিটি আছে, যারা সিঙ্গাপুরের কোম্পানি ম্যানেজ করে, পোর্ট ম্যানেজ করে। সিঙ্গাপুরের পোর্ট ওয়ান অফ দ্য বেস্ট পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা নিয়ে কারো কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই। এপি মোলার মার্কস আছে। আপনি যখন ঢাকায়ও যখন মাল গাড়ি যায়, আপনি যদি কন্টেনারগুলো দিয়ে তাকিয়ে দেখেন, দেখবেন যে তাদের সিল মারা অনেক কন্টেনার যায়, তারাও কিন্তু বিশ্ববিখ্যাত এই কাজে। ডিপি ওয়ার্ল্ড আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু 5টা পোর্ট হ্যান্ডেল করে, পাকিস্তানে তারা পোর্ট হ্যান্ডেল করে, তাদের কারো ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। শুধু বাংলাদেশের ক্ষেত্রেই আমি মনে করি যে একটা অপ্রয়োজনীয় বিতর্ক